হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুম। সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন এক ভয়ঙ্কর সতর্কবাণী। গ্রিনল্যান্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, আমরা এটা করতে যাচ্ছি, তারা পছন্দ করুক বা না করুক। যদি সহজ পথে কাজ না হয় তবে আমরা কঠিন পথে হাঁটব। এই কঠিন পথ বা দ্য হার্ড ওয়ে শব্দটাই যেন সারা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ ঠিক কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। ট্রাম্পের এই পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে যে তার হুমকি কেবল ফাঁপা বুলি নয়। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমেরিকার এই পদক্ষেপ নেইটোর মতো সামরিক জোটের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। কিন্তু কেন বরফে ঢাকা এই দ্বীপটির জন্য আমেরিকা নিজের দীর্ঘদিনের মিত্রদেশ ডেনমার্কের উপর চড়াও হতে চাইছে? সত্যি কি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমেরিকা গ্রিনল্যান্ড দখল বা ইনভেশন করতে পারে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ভূরাজনৈতিক সমীকরণ? আর যদি আমেরিকা সত্যি আক্রমণ করে তবে ইউরোপ বা নেটো কি কেবল চেয়ে দেখবে, নাকি শুরু হবে নতুন কোনো সংঘাত? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। মানচিত্রের উত্তর মেরুর দিকে তাকালে যে বিশাল সাদা ভূখণ্ডটি চোখে পড়ে সেটি গ্রিনল্যান্ড। ভৌগোলিকভাবে দ্বীপটি উত্তর আমেরিকার অংশ হলেও গত প্রায় ৩০০ বছর ধরে এটি ডেনমার্কের অধীনে শাসিত হয়ে আসছে। আয়তনে প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার বা ৮,৩৬,০০০ বর্গ মাইলের এই দ্বীপ জার্মানির চেয়ে প্রায় ৬ গুণ বড়। অথচ এই বিশাল বরফ রাজ্যে বাস করে মাত্র ৫৭,০০০ মানুষ, যার অধিকাংশই ইনুইট সম্প্রদায়ের এবং তারা মূলত উপকূলীয় অঞ্চলে বসবাস করে। জনমানবহীন এই হিমশীতল মরুভূমির উপর হঠাৎ কেন পরাশক্তি আমেরিকার লোলুপ দৃষ্টি পড়ল? কেন ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটিকে নিজেদের সম্পদ হিসেবে কুক্ষিগত করতে চাইছেন? ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে মালিকানা বিষয়টি নিরাপত্তার সমার্থক। তার স্পষ্ট যুক্তি, আমরা যখন এটার মালিক হব তখনই কেবল আমরা এটাকে রক্ষা করব। লিজ নেওয়ার সম্পত্তি আপনি সেভাবে রক্ষা করেন না যেভাবে নিজের মালিকানাধীন সম্পত্তি রক্ষা করেন। ট্রাম্প মনে করেন গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের মালিকানার দাবি করার ভিত্তি অত্যন্ত নড়বড়ে। তার ভাষায় ৫০০ বছর আগে তাদের একটি জাহাজ সেখানে ভিড়েছিল শুধুমাত্র এই অজুহাতে ডেনমার্ক গ্রিনল্যান্ড দাবি করতে পারে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ডেনমার্কের দীর্ঘদিনের সার্বভৌমত্বকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে তিনি অপরিহার্য বা ভাইটাল মনে করেন। আর্কটিক বা সুমেরু অঞ্চলে আমেরিকা, রাশিয়া এবং চীনের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে তাতে গ্রিনল্যান্ড একটি প্রাকৃতিক বিমানবাহী রণতরী বা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। ট্রাম্প বারবার দাবি করেছেন গ্রিনল্যান্ড নাকি রাশিয়ান এবং চাইনিজ জাহাজে ছেয়ে গেছে, যা আমেরিকার জন্য হুমকি। যদিও সামরিক বিশ্লেষক লিন মর্টেন্সগার্ডের মতে ট্রাম্পের এই দাবি সত্য নয়। সেখানে রাশিয়ার সাবমেরিন থাকলেও সারফেস ভেসেল বা জাহাজের আনাগোনা নেই। তবুও এই কাল্পনিক ভীতি দেখিয়ে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। নিরাপত্তার ধোঁয়া তুললেও গ্রিনল্যান্ডের মাটির নিচের সম্পদ যে আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য তা বলাই বাহুল্য। দ্বীপটির প্রায় ৮০% বরফে ঢাকা থাকলেও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলতে শুরু করায় উন্মোচিত হচ্ছে বিশাল খনিজ ভাণ্ডার। বিজ্ঞানীরা ধারণা করছেন সেখানে রয়েছে বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং ইউরেনিয়াম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রেয়ার আর্থ মিনারেলস বা বিরল মৃত্তিকা, যা আধুনিক ইলেকট্রনিক্স, ব্যাটারি এবং সামরিক সরঞ্জাম তৈরিতে অপরিহার্য। বর্তমানে এই খনিজ সম্পদের বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য রয়েছে। আমেরিকা চাইছে গ্রিনল্যান্ডকে নিজেদের করে নিয়ে চীনের সেই আধিপত্যে ভাগ বসাতে এবং কৌশলগত সুবিধা আদায় করতে। যদিও ট্রাম্প প্রকাশ্যে বলছেন আমাদের মিনারেল নয়, ন্যাশনাল সিকিউরিটির জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন, কিন্তু নেপথ্যে অর্থনীতির এই সমীকরণ ব্যবসায়ী ট্রাম্পের মাথায় নেই, এটা বলার কোনো উপায় নেই। গ্রিনল্যান্ডকে কেনার বা দখল করার এই ইচ্ছা কিন্তু ট্রাম্পের মস্তিষ্কের নতুন কোনো আবিষ্কার নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আমেরিকা গত ১৫০ বছর ধরে এই দ্বীপটির দিকে তাকিয়ে আছে। ১৮৬৭ সালে রাশিয়া থেকে আলাস্কা কেনার পরপরই আমেরিকা প্রথম গ্রিনল্যান্ড কেনার চিন্তাভাবনা করেছিল। এরপর ১৯৪৬ সালে স্নায়ুযুদ্ধের শুরুতে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে $১০০ মিলিয়ন দিয়ে গ্রিনল্যান্ড কিনে নেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন। ট্রুম্যান প্রশাসন যুক্তি দেখিয়েছিল ডেনমার্কের কাছে দ্বীপটি মূল্যহীন, কিন্তু আমেরিকার নিরাপত্তার জন্য এটি অপরিহার্য। এমনকি ১৯১৭ সালে আমেরিকা ডেনমার্কের কাছ থেকে $২৫ মিলিয়ন দিয়ে যা কিনেছিল তা আজকের ইউএস ভার্জিন আইল্যান্ডস। ট্রাম্প প্রশাসন সেই পুরনো পথেই হাঁটতে চাইছে, কিন্তু এবার আরও আগ্রাসী ভঙ্গিতে।
রুবিও এবং ট্রাম্পের উপদেষ্টারা মনে করেন নিছক একটি চুক্তির চেয়ে মালিকানা বা ওনারশিপ আমেরিকাকে এমন কিছু সুবিধা দেবে যা কোনো সাধারণ কাগজে সই করে পাওয়া সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই গ্রিনল্যান্ডের থুলে বা পিটুফিকে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ বিমান ও রাডার ঘাঁটি রয়েছে, যা মিসাইল ওয়ার্নিং সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু ট্রাম্প এখন আর লিজ বা ভাড়ায় সন্তুষ্ট নন, তিনি চান পূর্ণ নিয়ন্ত্রণ। সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন আর নিছক বরফে ঢাকা কোনো দ্বীপ নয়, এটি হয়ে উঠেছে পরাশক্তিগুলোর দাবার বোর্ডের সবচেয়ে দামি খুঁটি। ট্রাম্পের এই একরোখা জেদ এবং সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা প্রমাণ করে যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভূরাজনীতিতে জোর যার মুল্লুক তার নীতিটি এখনও অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন অনেকেই বিষয়টিকে একজন রিয়েল এস্টেট টাইকুনের খামখেয়ালি বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউসের অন্দরমহলের খবর এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা বলছে ভিন্ন কথা। এটি কোনো নিছক কৌতুক ছিল না, বরং এটি ছিল আমেরিকার দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক দাবার চালের প্রথম পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছিল একবিংশ শতাব্দীতে এসে 19 শতকের কায়দায় সরাসরি দেশ দখল করা সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছে এক দ্বিমুখী কৌশল। প্রথমে টাকার প্রলোভন, আর তাতে কাজ না হলে প্রভাব বিস্তারের সূক্ষ্ম ফাঁদ। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি কংগ্রেসের সদস্যদের জানিয়েছেন যে প্রশাসনের প্রথম পছন্দ বা প্রেফার্ড অপশন হল আলোচনার মাধ্যমে দ্বীপটি কিনে নেয়া। ট্রাম্প প্রশাসন 1917 সালের উদাহরণ সামনে আনছে, যখন আমেরিকা ডেনমার্কের কাছ থেকেই $25 মিলিয়ন বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ কিনে নিয়েছিল, যা আজ ইউএস ভার্জিন আইল্যান্ডস নামে পরিচিত। কিন্তু সমস্যা হল 1917 বা 1946 সালের পৃথিবী আর 2026 সালের পৃথিবী এক নয়। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সার্বজনীন নীতি অনুযায়ী আধুনিক যুগে কোনো ভূখণ্ডকে তার জনগণ সহ হাটের পণ্যের মতো কেনাবেচা করা যায় না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকার বারবার সাফ জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কলম্বিয়া ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মনিকা হাকিমের মতে, এমন কোনো চুক্তি হতে হলে তাতে অবশ্যই গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বা সেলফ ডিটারমিনেশন থাকতে হবে। সরাসরি কেনার পথ রুদ্ধ দেখে আমেরিকা এখন হাঁটছে দ্বিতীয় ও আরও বিপজ্জনক পথে, যাকে বলা হচ্ছে উইং গ্রিনল্যান্ড বা গ্রিনল্যান্ডকে পচিয়ে নিজেদের দলে ভরানোর কৌশল। এই কৌশলের মূল লক্ষ্য হল ডেনমার্কের হাত থেকে গ্রিনল্যান্ডকে বের করে আনা। এর অংশ হিসেবে আমেরিকা 2020 সালে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে নিজেদের কনসুলেট পুনরায় চালু করেছে, যা কয়েক দশক ধরে বন্ধ ছিল। ট্রাম্প প্রশাসন সেখানে কোটি কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছে, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে। এমনকি গত মাসেই গ্রিনল্যান্ডের জন্য একজন স্পেশাল এনভয় বা বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে, যার কাজই হল স্থানীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। ডেনমার্কের গোয়েন্দা সংস্থা এবং বিশ্লেষকরা সন্দেহ করছেন এর আড়ালে আমেরিকা একটি ইনফ্লুয়েন্স ক্যাম্পেইন বা প্রভাব বিস্তারের গোপন অভিযান চালাচ্ছে। অভিযোগ উঠেছে সিআইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গ্রিনল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে এবং এমন সব স্থানীয় নেতাকে খুঁজছে যারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে। আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ইমরান বায়ুমির মতে, সামরিক অভিযানের চেয়ে এই প্রভাব বিস্তারের কৌশলটি সফল হওয়ার সম্ভাবনা বেশি। আমেরিকার এই কৌশলের সবচেয়ে চতুর দিকটি হল তারা গ্রিনল্যান্ডের স্বাধীনতার আন্দোলনকে উস্কে দিচ্ছে। ডেনমার্ক মনে করে ওয়াশিংটন চাইছে গ্রিনল্যান্ড আগে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হোক। একবার স্বাধীন হলে ক্ষুদ্র অর্থনীতির এই দ্বীপটি টিকে থাকার জন্য কোনো না কোনো পরাশক্তির উপর নির্ভর করতে বাধ্য হবে, আর ঠিক সেই মুহূর্তেই আমেরিকা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবে। কর্মকর্তারা জানিয়েছেন ওয়াশিংটন কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন নামক একটি চুক্তির মডেল নিয়ে কাজ করছে। প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র যেমন পালাউ, মাইক্রোনেশিয়া এবং মার্শাল আইল্যান্ডসের সাথে আমেরিকার এই ধরনের চুক্তি রয়েছে। এই মডেল অনুযায়ী গ্রিনল্যান্ড নামে মাত্র একটি স্বাধীন দেশ হিসেবে থাকবে। বিনিময়ে তারা আমেরিকার কাছ থেকে বিশাল অঙ্কের আর্থিক সাহায্য পাবে, কিন্তু দেশটির প্রতিরক্ষা এবং নিরাপত্তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে পেন্টাগনের হাতে। আমেরিকা অবাধে সেখানে সামরিক ঘাঁটি তৈরি এবং সৈন্য মোতায়েন করতে পারবে। অর্থাৎ এটি হবে এক ধরনের আধুনিক উপনিবেশবাদ, যেখানে স্বাধীনতার মোড়কে গ্রিনল্যান্ড পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু আমেরিকার এই পরিকল্পনা কি সফল হবে? গ্রিনল্যান্ডের জনমত জরিপ বলছে ভিন্ন কথা। সেখানকার 85% মানুষই আমেরিকার অংশ হতে চায় না এবং মাত্র 6% মানুষ এর পক্ষে। যদিও স্বাধীনতার আকাঙ্ক্ষা সেখানে প্রবল এবং বর্তমান 4 দলীয় জোট সরকার বিশ্বাস করে দ্বীপটি তার জনগণেরই, কিন্তু তারা আমেরিকার 51তম অঙ্গরাজ্য হওয়ার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকাকেই বেশি নিরাপদ মনে করে।
এর পেছনে একটি বড় কারণ হল ওয়েলফেয়ার স্টেট বা সমাজ কল্যাণমূলক ব্যবস্থা। বর্তমানে ডেনমার্কের নাগরিক হিসেবে গ্রিনল্যান্ডবাসীরা বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য সরকারি সুবিধা পায়। ড্যানিশ বিশেষজ্ঞ উলরিক প্রাম গ্যাডের মতে, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড নিতে চান তবে তাকে এমন একটি ওয়েলফেয়ার সিস্টেম তৈরি করে দিতে হবে যা তিনি খোদ আমেরিকার নাগরিকদের জন্যই দিতে পারেন না। তবে বিরোধী দল নালেরাকের নেতা পেলে ব্রোবার্গ অবশ্য আমেরিকার সাথে আলোচনার পথ খোলা রেখেছেন। তার মতে আমেরিকা স্বাধীন গ্রিনল্যান্ডকে সুরক্ষা দিতে পারবে। তিনি মনে করেন আমেরিকা আমাদের সাথে এমন কিছু করতে পারবে না যা ডেনমার্ক ইতোমধ্যে করেনি। স্থানীয় রাজনীতির এই ফাটলটিকে কাজে লাগাতে চাইছে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এখন আর কেবল টাকার থলি নিয়ে বসে নেই। তারা গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতি, স্বাধীনতার আবেগ এবং অর্থনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ডেনমার্কে হচ্ছে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, টাকার প্রলোভন এবং স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে আমেরিকা কি গ্রিনল্যান্ডবাসীকে ডেনমার্কের বিরুদ্ধে দাঁড় করাতে পারবে, নাকি তাদের এই সফট পাওয়ার কৌশল ব্যর্থ হবে? কূটনীতির সব দরজা যখন একে একে বন্ধ হয়ে আসছে, টাকার প্রলোভন যখন ব্যর্থ, তখন হোয়াইট হাউসের ওভাল অফিসে উচ্চারিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই ভয়ঙ্কর হুঁশিয়ারি, দ্য হার্ড ওয়ে বা কঠিন পথ। পেন্টাগনের টেবিলে এখন যে অপশনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা আধুনিক সভ্যতার বুকে এক অকল্পনীয় দৃশ্য, মিত্র দেশের ভূখণ্ডে সামরিক আগ্রাসন বা ইনভেশন। সামরিক সক্ষমতার বিচারে এই লড়াইটি হবে অনেকটা ডেভিড বনাম গলিয়াথের মতো, কিংবা তার চেয়েও এক বেশে। গ্রিনল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ডেনমার্কের সংবিধান অনুযায়ী এই বিশাল দ্বীপটির প্রতিরক্ষার দায়িত্ব ডেনিশ সামরিক বাহিনীর কাঁধে। কিন্তু বাস্তব চিত্রটি বড়ই করুণ। গ্রিনল্যান্ডের সুবিশাল 2.2 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা পাহারা দেওয়ার জন্য ডেনমার্কের যে বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্সেস নিয়োজিত রয়েছে তাদের নাম সিরিয়াস প্যাট্রোল। আধুনিক যুগে বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে এই বাহিনীর প্রধান বাহন কোনো ট্যাঙ্ক বা আর্মার্ড ভেহিকল নয়, বরং কুকুরে টানা স্লেজ গাড়ি। ডেনমার্কের হাতে গোনা কয়েকটি জাহাজ, হেলিকপ্টার এবং একটি মাত্র পর্যবেক্ষণ বিমান রয়েছে আর্কটিক কমান্ডের অধীনে, যা আমেরিকার বিশ্বসেরা সামরিক বাহিনীর সামনে নস্যি। যদি ট্রাম্প সত্যি সত্যি আক্রমণের নির্দেশ দেন তবে তা কিভাবে ঘটবে? ডেনিশ নিরাপত্তা বিশেষজ্ঞ হ্যান্স টিনো হ্যানসেন এবং ব্রিটিশ সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা এই অভিযানের জন্য তাদের 11তম এয়ারবর্ন ডিভিশন ব্যবহার করবে, যারা আলাস্কায় ঘাঁটি গেড়ে আছে এবং আর্কটিকের হাড় কাঁপানো ঠান্ডায় যুদ্ধ করতে বিশেষভাবে প্রশিক্ষিত। ব্রিটিশ আর্মি রিজার্ভ অফিসার জাস্টিন ক্রাম্পের মতে আমেরিকার নৌশক্তি এবং এয়ারলিফট সক্ষমতা এতই বিশাল যে তারা চাইলেই হেলিকপ্টার বা প্যারাট্রুপার দিয়ে মুহূর্তের মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুক ছেয়ে ফেলতে পারে। তার ভাষায়, তারা চাইলেই গ্রিনল্যান্ডের প্রতিটি নাগরিকের জন্য একজন করে সৈন্য নামিয়ে দিতে পারে। ডেনিশ গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক জ্যাকব কার্সবোর ভাষায় এটি হতে পারে একটি কুইক অ্যান্ড ডার্টি জব, অর্থাৎ কোনো বড় যুদ্ধ ছাড়াই ঝটিকা অভিযানের মাধ্যমে কন্ট্রোল টাওয়ার, সরকারি ভবন এবং কৌশলগত পয়েন্টগুলো দখল করে নেয়া এবং এরপর গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করা। শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে এই অপারেশনটি আমেরিকার জন্য ভিয়েতনামের চেয়েও ভয়াবহ হতে পারে। এর প্রধান কারণ কোনো সেনাবাহিনী নয়, বরং গ্রিনল্যান্ডের নির্মম প্রকৃতি। বিশ্লেষকরা একে বলছেন জেনারেল উইন্টার। গ্রিনল্যান্ডের আবহাওয়া কুখ্যাত এবং অবিশ্বাস্য রকমের চ্যালেঞ্জিং। জ্যাকব কার্সবো সতর্ক করে বলেছেন, শীতকালে বা খারাপ আবহাওয়ায় সেখানে অপারেশন চালানো এবং লজিস্টিক্স সাপোর্ট ঠিক রাখা আমেরিকার জন্য দুঃস্বপ্ন হতে পারে। তিনি আরও একটি ভয়ঙ্কর সতর্কবাণী দিয়েছেন, আমি আশা করি ইউরোপীয়রা আমেরিকাকে বোঝাতে পারবে যে আমরা সত্যি পাল্টা গুলি চালাবো, আর তখন মার্কিন সৈন্যদের ফিরতে হবে বডি ব্যাগে। সামরিক দিক দিয়ে নুক দখল করা হয়তো আমেরিকার জন্য কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু এর রাজনৈতিক এবং কৌশলগত মাসুল হবে অকল্পনীয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দিয়েছেন, নেটোর এক সদস্য যদি আরেক সদস্যকে আক্রমণ করে তবে তা হবে নেটোর কফিনের শেষ পেরেক। সবচেয়ে বড় কথা, আমেরিকা যদি আক্রমণ চালায় তবে ডেনমার্ক সহ ইউরোপের মিত্ররা তাৎক্ষণিকভাবে আমেরিকার সাথে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দেবে। এতে বিশ্বজুড়ে আমেরিকার সন্ত্রাস বিরোধী এবং নজরদারি কার্যক্রম অন্ধ হয়ে পড়ার উপক্রম হবে। তারপরেও ভেনেজুয়েলায় ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ এবং তার আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত স্বভাবের কারণে কোনো অপশনই আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে নেপোলিয়ন বা হিটলার যা পারেননি, আমেরিকার প্রযুক্তি এবং শক্তি দিয়ে জেনারেল উইন্টারকে হারিয়ে সেই অসাধ্য সাধন করা সম্ভব। প্রশ্ন হচ্ছে, আধুনিক সমরাষ্ট্র দিয়ে কি গ্রিনল্যান্ডের প্রকৃতি এবং ডেনমার্কের আত্মমর্যাদাকে পরাস্ত করা সম্ভব, নাকি এই কুইক জব শেষ পর্যন্ত আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী ফাঁদ হয়ে দাঁড়াবে?
যদি আমেরিকা গ্রিনল্যান্ডে একটিও গুলি ছোড়ে, তবে সেই গুলির শব্দে কেবল আর্কটিকের নিস্তব্ধতাই ভাঙবে না, বরং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা পশ্চিমা নিরাপত্তা বলয়। কারণ আমেরিকা এবং ডেনমার্ক উভয়ই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটোর প্রতিষ্ঠাতা সদস্য। ইতিহাসের এক অদ্ভুত পরিহাসের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব। যে নেটো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষা করার জন্য, আজ সে নেটোর প্রধান চালিকা শক্তি খোদ আমেরিকা কিনা তার এক সদস্য দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে চাইছে। এই পরিস্থিতিকে বিশ্লেষকরা নেটোর জন্য এক এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বা অস্তিত্ব সংকট হিসেবে চিহ্নিত করছেন। নেটোর মূল ভিত্তি হল এর সংবিধানের আর্টিকেল 5। এই ধারায় বলা আছে, এক সদস্যের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। অর্থাৎ যদি রাশিয়া ডেনমার্ককে আক্রমণ করত, তবে আমেরিকার চুক্তি অনুযায়ী ডেনমার্ককে রক্ষা করতে বাধ্য থাকত। কিন্তু আক্রমণকারী যদি খোদ আমেরিকাই হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন কোনো রাগঝাক না রেখেই বলেছেন, আমেরিকার দ্বারা গ্রিনল্যান্ড আক্রান্ত হওয়ার অর্থ হবে নেটোর সমাপ্তি। তিনি আরও বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দেবে। ট্রাম্প অবশ্য নেটোর এই মূলনীতিকে থোড়াই কেয়ার করছেন। তার স্পষ্ট কথা, মালিকানা ছাড়া রক্ষা করার কোনো মানে নেই। আমেরিকার সামরিক শক্তির সামনে ইউরোপ হয়তো রণাঙ্গনে টিকতে পারবে না, কিন্তু তাদের হাতে রয়েছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক অস্ত্র। ব্রাসেলসের কূটনীতিকরা একে বলছেন ট্রেড বাজুকা। পলিটিকো রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এই হুমকির জবাবে তাদের এন্টি কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এটি এমন এক শক্তিশালী আইনি কাঠামো যা ইইউকে যে কোনো দেশের বিরুদ্ধে তাৎক্ষণিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেয়। ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির চেয়ার বার্ড ল্যান্স মনে করিয়ে দিয়েছেন, আমেরিকার সাথে আমাদের 600 বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে এবং অনেক পণ্যের ক্ষেত্রে আমাদের মার্কেট শেয়ার 50% বেশি। এটাই আমাদের ক্ষমতা। অর্থাৎ আমেরিকা যদি গ্রিনল্যান্ডে সৈন্য পাঠায়, তবে ইউরোপ পাল্টা আঘাত হানবে আমেরিকার অর্থনীতিতে, যা ট্রাম্পের মতো ব্যবসায়ী প্রেসিডেন্টের জন্য যুদ্ধের চেয়েও বড় ধাক্কা হতে পারে। অনেকে ভাবতে পারেন, আমেরিকা যদি হামলা চালিয়েই বসে, তবে ডেনমার্কের মতো ছোট দেশ কি আমেরিকার সামনে আত্মসমর্পণ করবে? উত্তর হল না। ডেনমার্কের সামরিক আইনে 1952 সালের একটি স্ট্যান্ডিং অর্ডার বা স্থায়ী আদেশ রয়েছে। এই আদেশ অনুযায়ী ডেনমার্কের ভূখণ্ডে যদি কোনো বিদেশি শক্তি আক্রমণ চালায়, তবে ডেনিশ সৈন্যদের উপর নির্দেশ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে লড়াই শুরু করার। অর্থাৎ আমেরিকার সৈন্যরা গ্রিনল্যান্ডের মাটিতে পা রাখার সাথে সাথেই ড্যানিশ বাহিনী গুলি চালাতে আইনত বাধ্য থাকবে। এটি কোনো আলোচনার টেবিলে সমাধানযোগ্য বিষয় নয়, এটি সরাসরি সংঘাতের দিকে নিয়ে যাবে। ইউরোপের হাতে আরও একটি সামরিক কৌশল রয়েছে, যাকে বলা হয় ট্রিপওয়ার ইফেক্ট। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোট জানিয়েছেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ড যৌথভাবে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আমেরিকা আক্রমণ করার আগেই ইউরোপের দেশগুলো ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ডে নিজেদের সৈন্য মোতায়েন করতে পারে। ডেনিশ মিলিটারি এক্সপার্ট থমাস ক্রসবি একে তিয়েনআনমেন স্কোয়ার মোমেন্টের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আমেরিকার বিশাল বাহিনীর সামনে অল্প কিছু ইউরোপীয় সৈন্য দাঁড়িয়ে থাকবে। আমেরিকা যদি এগোতে চায়, তবে তাদের কেবল ডেনিশ নয়, বরং জার্মান বা ফরাসি সৈন্যদের হত্যা করতে হবে। আর আমেরিকা কি সত্যিই তার মিত্রদের রক্ত ঝরিয়ে গ্রিনল্যান্ড দখল করবে? এই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাই হল ট্রিপওয়ার কৌশলের মূল লক্ষ্য। যুদ্ধের ময়দানের বাইরেও আমেরিকার জন্য অপেক্ষা করছে এক বড় বিপর্যয়। গ্রিনল্যান্ডে অবস্থিত পিটোফিক স্পেস বেস আমেরিকার মিসাইল ডিফেন্সের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আগ্রাসনের ফলে ডেনমার্ক এবং ইউরোপ আমেরিকার সাথে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দেবে। সাবেক সিআইএ কর্মকর্তা মিক মুলরয় সতর্ক করে বলেছেন, কংগ্রেস কখনোই নেটোর মতো একটি জোটকে ধ্বংস করার অনুমতি দেবে না এবং ওয়ার পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে ট্রাম্পকে আটকানোর চেষ্টা করবে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা কেবল একটি দ্বীপের মালিকানা বদল নয়, এটি হবে পশ্চিমা বিশ্বের ঐক্যের উপর এক আত্মঘাতী আঘাত। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করছেন, কিন্তু দিন শেষে তিনি আমেরিকাকে বন্ধুহীন এক নিঃসঙ্গ পরাশক্তিতে পরিণত করতে যাচ্ছেন। অনেকেই হয়তো ভাবছেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই হুমকি কেবলই ফাঁকা বুলি বা দর কষাকষির কৌশল। কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন যে নতুন এবং ভয়ঙ্কর টার্মটি যুক্ত হয়েছে, তা হল ভেনিজুয়েলা সিনড্রোম। হোয়াইট হাউসের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করেছে যে ডোনাল্ড ট্রাম্প কেবল সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার মানুষ নন, তিনি প্রয়োজনে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে চরম পদক্ষেপ নিতেও পিছপা হন না। হোয়াইট হাউসে তেল ও গ্যাস কোম্পানির নির্বাহীদের সাথে এক বৈঠকে ট্রাম্প ভেনিজুয়েলা প্রসঙ্গে যে যুক্তি দিয়েছিলেন, ঠিক একই যুক্তি তিনি এখন গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও দিচ্ছেন। তার যুক্তিটি সরল কিন্তু ভয়ঙ্কর। আমরা যদি এটা না করি, তবে রাশিয়া বা চীন করবে।
তিনি দাবি করেছিলেন ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো রাশিয়া বা চীন দখল করে নিতে পারে, তাই আমেরিকাকেই আগে ভাগে তা দখল করতে হবে। ঠিক একইভাবে গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও তিনি কাল্পনিক শত্রু হিসেবে রাশিয়া ও চীনকে দাঁড় করিয়েছেন, যাতে নিজের আগ্রাসনকে জায়েজ করা যায়। ট্রাম্পের এই নব্য সাম্রাজ্যবাদী নীতি ১৯ এবং ২০ শতাব্দীর শুরুর দিকের গ্রেট পাওয়ার পলিটিক্সের কথা মনে করিয়ে দেয়। ১৯১৫ সালে আমেরিকা যখন হাইতি দখল করেছিল, তখন প্রেসিডেন্ট উড্রো উইলসন যুক্তি দিয়েছিলেন যে জার্মানি বা ফ্রান্স হাইতি দখল করতে পারে, তাই আমেরিকাকেই আগে ব্যবস্থা নিতে হবে। ১০০ বছর পর ট্রাম্প ঠিক একই ভাষায় কথা বলছেন। ট্রাম্পের আমেরিকায় সার্বভৌমত্ব শব্দটি কেবল শক্তিশালী দেশের জন্যই প্রযোজ্য। দুর্বল বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক আইন এখন আর রক্ষা কবচ নয়। গ্রিনল্যান্ড আজ সেই নির্মম বাস্তবতার মুখোমুখি। আমেরিকা যদি সত্যি সত্যি গ্রিনল্যান্ডের সামরিক অভিযান চালায়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা পশ্চিমা নিরাপত্তা বলয় বা নেটো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভবিষ্যতে গ্রিনল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, নাকি আমেরিকার মানচিত্রে ৫১তম রাজ্য হিসেবে স্থান পাবে, তা হয়তো সময়ই বলে দেবে। তবে ট্রাম্পের এই হার্ডওয়ে বা কঠিন পথ যে পৃথিবীকে এক অজানা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, তা বলাই বাহুল্য।